টাইপ 1 সেল, টাইপ 2 সেল এবং অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই 3 ধরনের সেল থাকে অ্যালভিওলাসের ভিতরে। অলরেডি আপনারা উত্তর বুঝে গেছেন যে আমাদের এই যে ছোট ছোট 2 মাইক্রোমিটারের যে ছোট পার্টিকেল, এগুলাকে মারার কাজ কে করতেছে? কে কাজ করে? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এটা নিয়ে আপনাদের 31 পেজে কয়েকটা কথা বলা আছে। এই কথাগুলা আমরা জিস্ট হিসাবে কয়েকটা কথা লিখে রাখবো। দেখেন, অ্যালভিওলার ম্যাক্রোফেজের টোটাল কাজ লিখবেন হচ্ছে 5টা। তার 1 নাম্বার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, যেটা আপনার ওই প্যারার অ্যালভিওলার পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ 31 নাম্বার পেজের যে প্যারাটা আছে, 7 লাইনের একটা প্যারা, ওই প্যারার 4 নাম্বার লাইনে বলা আছে যে পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ সে অ্যাক্টিভলি ফ্যাগোসাইটিক করে এবং স্মল পার্টিকেল যারা ইনভেড করে মিউকোসিলিয়ারি স্কেলেটনকে, তাদেরকে সে এনগালফ করে, তাদেরকে মেরে ফেলে। ওই লাইনের কন্টিনিউশন হিসাবে একটা কথা বলা আছে যে দে অলসো হেল্প প্রসেস অ্যান্টিজেন। তার মানে তারা অ্যান্টিজেন প্রসেস করতেছে, অ্যান্টিজেন প্রসেস করার কাজ করতেছে হচ্ছে পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। 3 নাম্বার কথাটা এই প্যারার একদম শেষের লাইনে আছে। 3 নাম্বার ফাংশন যেটা বলা আছে যে যারা স্মোকারদের ক্ষেত্রে এই পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ হচ্ছে লাইসোজাইম রিলিজ করে, লাইসোসোম রিলিজ করে। 4 নাম্বার কথাটা লেখা নাই, এটা লিখে নেন যে দে অলসো রিলিজ সাইটোকাইন। তারা আরো কি রিলিজ করে? সাইটোকাইন রিলিজ করে। 4টা কথা শিখে ফেললাম। 5 নাম্বার কথা যেটা, 5 নাম্বার কথাটা হচ্ছে এরকম, যেটা আমরা সবাই জানি, এই যে পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজটা আসে কোত্থেকে? যদি জিজ্ঞাসা করি যে ম্যাক্রোফেজ কোথা থেকে ডিরাইভ করে, কোথা থেকে আসে, উত্তর কি? উত্তর হচ্ছে ব্লাডের যে মনোসাইট, সে যখন টিস্যু লেভেলে যায় তখন তাকে আমরা ম্যাক্রোফেজ বলি। তাহলে আলটিমেটলি ম্যাক্রোফেজ আসতেছে ব্লাডের মনোসাইট থেকে। ব্লাডের মনোসাইট কোত্থেকে আসে? বোন ম্যারো থেকে। তাহলে 5 নাম্বার কথা দিয়ে যেটা লিখবেন যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ ডিরাইভস ফ্রম বোন ম্যারো। এটা কেন লেখাচ্ছি? এটা লিখতেছি এই জন্য যে যখন পরীক্ষার হলে আসবে পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ ডিরাইভ ফ্রম বোন ম্যারো, তখন কিন্তু আপনার মনে হবে যে আরে লাংয়ের একটা জিনিস সে বোন ম্যারো থেকে কেন আসবে? এটা ডেফিনেটলি ফলস। সো আমরা যেটা বলেছি যে প্রত্যেকটা স্টেমের প্রতি আপনার গুরুত্ব দিতে হবে, তার জন্য আপনার এটা জানতে হবে যে পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ সে আসে বোন ম্যারো থেকে। আর একটা কথা 6 নাম্বার দিয়ে, এটা নাইস টু নো টাইপ, এটা জানতে পারলে ভালো, না জানতে পারলে খুব বেশি দরকার নাই। সেটা হচ্ছে পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজের আর একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে হার্ট ফেইলিওর সেল। এই 6টা কথা আমাদের পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ থেকে শিখলে এনাফ। দেখেন, জাস্ট 6টা ছোট ছোট পয়েন্ট লিখেছি। পরীক্ষার হলে এই 6টা কথা, এই ছোট ছোট পয়েন্ট এইভাবে আপনার শিখতে হবে। এখন আসেন বাদ বাকি যে 2টা, টাইপ 1 এবং টাইপ 2 নিউমোসাইট। অনেকগুলো কথা বলা আছে টাইপ 1 এবং টাইপ 2 নিউমোসাইট নিয়ে। 31 নম্বর পেজে আমরা দেখবেন যে পোস্ট গ্রাজুয়েশনে যখন আপনি এন্ট্রি করতে চান, আপনি যখন কোনো একটা পরীক্ষায় চান্স পেতে চান, তখন একটা কথাই বলা হয় যে আপনার পড়াটাকে গুছান, আপনার শীটটাকে গুছানো বলতে যা বুঝায় সেটা হচ্ছে এই জিনিস। আপনার এইখানে 31 নম্বর পেজে দেখেন অনেকগুলো কথা বলা আছে, অনেকগুলো ন্যারেটিভ লেখা, অনেকগুলো রচনামূলক কথাবার্তা লেখা। এগুলাকে আপনি ছোট ছোট পয়েন্টে যখন নিয়ে আসতে পারবেন, তখনই হচ্ছে আপনার শীটটা গুছানো হবে। ছোট ছোট এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট পড়তে আপনার হায়েস্ট সময় লাগবে 5 থেকে 7 মিনিট। কিন্তু যদি এটা এরকম বর্ণনা আকারেই লেখা থাকে যেভাবে আপনার শীটে রয়েছে, পরীক্ষার আগে ওই অংশটুকু পড়তে আপনার দেখবেন ওইখানে এসে আপনার আটকে গেছে, মনে হবে এখান থেকে প্রত্যেকটা লাইনই হয়তো ইম্পর্টেন্ট, যে কোনো জায়গা থেকে হয়তো পরীক্ষা কোশ্চেন আসতে পারে, এবং দেখা যাবে ওই একটা পেজের পিছনে আপনার আধা ঘন্টা সময় চলে গেছে। সো এই কাজটা আপনার করতে হবে। আসেন এটা আমরা একটু আরো সহজভাবে শেখার চেষ্টা করি। আমাদের টাইপ 1 এবং টাইপ 2 নিউমোসাইট, 2 ধরনের নিউমোসাইট। যদি বলা হয় ওভারঅল পরিমাণে কে বেশি থাকে, উত্তর হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। যে যদি 100টা নিউমোসাইট থাকে, তার মধ্যে 60টাই হচ্ছে টাইপ 2 এবং 40টা হচ্ছে টাইপ 1। এখন টাইপ 1 এর কথা যখনই আসে, তখন আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে সারফেস এপিথেলিয়াম। অ্যালভিওলাসের সারফেস এপিথেলিয়াম কে ফর্ম করে? উত্তর হচ্ছে 95% সারফেস এপিথেলিয়াম ফর্ম করে হচ্ছে টাইপ 1 নিউমোসাইট। এবং এই যে টাইপ 1 নিউমোসাইট, তারা একটা আরেকটার সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে? টাইট জাংশনের মাধ্যমে। তাহলে টাইপ 1 থেকে কয়েকটা কথা শিখলাম। 1 নম্বর হচ্ছে মেইনলি সারফেস এপিথেলিয়াম কে ফর্ম করে? টাইপ 1 নিউমোসাইট। একটা আরেকটার সাথে যুক্ত থাকে কিভাবে? টাইট জাংশনের মাধ্যমে। এবং এই সেলগুলো সাধারণত ফ্ল্যাট সেল, সিম্পল স্কোয়ামাস সেল। টাইপ 2 নিউমোসাইট থেকে একটা কথা শিখেছি, সেটা কি? সে ওভারঅল পরিমাণে বেশি থাকে, প্রায় 60% সেলই হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। এখন এখান থেকে আর 2টা কথা শিখবো। দেখেন, তার প্রথম কথাটা
টাইপ 2 নিউমোসাইট যেখানে লেখা ওইটার ভিতরেই বা ওইটার শুরুতেই ব্র্যাকেটের মধ্যে বলা আছে যে তার আরেকটা নাম রয়েছে, তার নাম হচ্ছে গ্র্যানিউলার নিউমোসাইট, তার নাম হচ্ছে গ্র্যানিউলার নিউমোসাইট। যেহেতু নামের ভিতরে আছে গ্র্যানিউল, কাজ কি হবে? কিছু প্রোডাকশন করা। তার কাজ দুইটা, এক নাম্বার হচ্ছে সারফেক্টেন্ট প্রোডাক্ট করা, দুই নাম্বার হচ্ছে অ্যালভিওলার রিপেয়ার করা। তাহলে টাইপ 2 নিউমোসাইট থেকে টোটাল 3টা কথা শিখলাম। এক হচ্ছে ওভারঅল পরিমাণে বেশি থাকে, দুই হচ্ছে তার আর এক নাম গ্র্যানুলার নিউমোসাইট, তিন হচ্ছে তার দুইটা কাজ, এক সারফেক্টেন্ট তৈরি করে, দুই অ্যালভিওলাই রিপেয়ার করে। দ্যাটস অল অ্যাবাউট টাইপ 1 অ্যান্ড টাইপ 2 নিউমোসাইট অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ সেল অফ অ্যালভিওলাস। এই একটা লাইন জ্ঞাননে নতুন এসেছে, জাস্ট একবার দেখতে পারেন, যেটা আমরা অলরেডি আপনাদের পড়ার মাঝে নিয়ে এসেছি, যে ক্লাভ সেল যেটা কিনা ক্লারা সেলের নতুন নাম, এবং এটা নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, জাস্ট একবার রিডিং দিতে পারেন। এরপরে এর নিচে দেখেন সেল অফ কন্ডাক্টিং এয়ারওয়ে দিয়ে অনেকগুলো সেলের বিভিন্ন ফাংশন দেওয়া আছে, এটা জাস্ট একবার রিডিং, একবার আমরা রিডিং দিব বিভিন্ন টাইপের সেলের ফাংশনগুলা। আপনাদের এবার শিটে একটা নতুন সংযোজন, সুন্দর একটা সংযোজন দেখেন, সেটা হচ্ছে এরকম ডন ফরগেট দিয়ে কিছু কথাবার্তা বলা আছে। ধরেন যারা এফসিপিএস দিবেন, এফসিপিএস এ দেখা যায় কিছু কিছু কোশ্চেন বেশ একটু অ্যাটিপিক্যাল জায়গা থেকে দেয়, বা রিসেন্ট রেসিডেন্সি এবং ডিপ্লোমা গুলাতেও কিছু কিছু অ্যাটিপিক্যাল জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে। এই অ্যাটিপিক্যাল জায়গাগুলো যেন মিস না করেন, তার জন্য এটা দেওয়া, যে দেখেন কোন কোন সেল প্রোজেনিটর সেল হিসাবে সার্ভ করছে, দুইটা, বেসাল সেল, ক্লারা সেল বা ক্লাভ সেল। এরপরে হচ্ছে মলিকুল অ্যাক্ট অ্যাজ লাং ডিফেন্স ইন কন্ডাক্টিং এয়ার, কন্ডাক্টিং এয়ার বা কন্ডাক্টিং জোনে কারা কারা লাং ডিফেন্সে সহযোগিতা করে, এই এরা। তো এইভাবে আপনাদের শীটের বিভিন্ন জায়গায় ডন ফরগেট দিয়ে যে অংশগুলো দেওয়া, এটা একটু ভালো করে দেখবেন, এটা আপনাদের পরীক্ষার হলে কাজে লাগতে পারে। এরপরে যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেড স্পেস। ডেড স্পেস যখন আমরা পড়বো তখন আমরা আবার আগের কিছু পড়ায় চলে যাব। এই যে আমরা একটু আগে যে ছবিটা দেখলাম, এই ছবিটা কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে একটু চিন্তা করে বলেন তো? ভাগ করা হয়েছিল কাজের ভিত্তিতে। কারা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে, কারা করতে পারে না। যারা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে তাদেরকে আমরা বলেছিলাম ফাংশনাল জোন, যারা করে না তাদেরকে বলি কন্ডাক্টিং জোন। এখন চিন্তা করে দেখেন, ধরেন একটা বাসায় 5 জন মানুষ আছে, 5 জনের মধ্যে 4 জন কাজ করে, 4 জন কর্মক্ষম, আর একজন শুধু শুয়ে বসে খায়। তাহলে যে শুয়ে বসে খাচ্ছে তাকে কি বলি আমরা? ইনঅ্যাক্টিভ বলি, নিষ্ক্রিয় বলি। ঠিক একইভাবে লাংয়ের ভিতরে থাকে কিন্তু লাংয়ের যে কাজ সেই কাজ করতেছে না, তাকে কি বলবো? ইনঅ্যাক্টিভ বলবো, ডেড বলবো। সো এই যে কন্ডাক্টিং জোন, এই যে কন্ডাক্টিং জোন, এই জোনটাকে বলা হয় হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এই জোনটাকে আমরা কি বলি? অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এইটা আমাদের যে কোনো মানুষের ক্ষেত্রে ফিক্সড, এটা বলা হয় 70 কেজি মানুষের ক্ষেত্রে এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস হচ্ছে 150 ml। এখানে এক্সট্রা করে ডেড স্পেসের সাথে একটা শব্দ অ্যাড করলাম, সেটা কি? অ্যানাটমিক্যাল ডেড স্পেস। তাহলে আরো কিছু হয়তো আছে, সেটা কি? সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা কি? ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা হচ্ছে, দেখেন এই যে আমি এখানে একটা অ্যালভিওলাই আঁকছিলাম, এই অ্যালভিওলাইটাকে আমরা তখনই বলবো যে অ্যালভিওলাইটা হেলদি যখন এই অ্যালভিওলার ভিতরে থাকা অক্সিজেনটা তার পাশে থাকা ক্যাপিলারির হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে চলে যাবে, তখন এটাকে আমরা বলবো হেলদি বা এটা অ্যাক্টিভ বা ফাংশনিং। কিন্তু ধরেন দুইটা কারণ হইতে পারে। ধরলাম এইখানের যে অ্যালভিওলাই, অ্যালভিওলাসের যে ওয়ালটা এরকম ঠিক হয়ে গেল, অ্যালভিওলাসের ওয়াল যদি ঠিক হয়ে যায়, এই যে অক্সিজেন, এই অক্সিজেন আর ঠিকভাবে পাস করতে পারবে না। অথবা ধরেন ওয়াল ঠিক আছে কিন্তু এইখানে একটা এরকম এমবোলা এসে জমা হয়ে আছে। এমবোলা এসে জমা হয়ে আছে মানে কি? এই অক্সিজেন তখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে পাস করতে পারবে না। দুইটার যে কোনো কন্ডিশনই হোক না কেন, আলটিমেটলি তখন এই অ্যালভিওলাটাকে কি বলবো? অ্যালভিওলাটা ইনঅ্যাক্টিভ, অ্যালভিওলাটাকে ডেড বলবো। তাহলে যখন এই অ্যালভিওলার ডেড স্পেস অ্যানাটমিক্যাল ডেড স্পেসের সাথে যোগ হবে, তখন যা পাবো সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তাহলে ফিজিওলজিক্যাল ডেড স্পেস মানে কি? অ্যালভিওলার ডেড স্পেসের সাথে অ্যানাটমিক্যাল ডেড স্পেস যখন যোগ করব তখন যা পাই সেটাকে বলি ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এইগুলার আসল দরকারটা কোথায়? আসল দরকারটা কোথায়? আমরা ডেড স্পেসের অংশে চলে যাই। দেখেন ডেড স্পেসের সংজ্ঞাটা দেওয়া আছে যে যারা গ্যাস এক্সচেঞ্জে পার্টিসিপেট করে না তাদেরকে ডেড স্পেস বলতেছি। এটা কত? সাধারণত 150 ml। দুইটা টাইপ, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল। এবং এটা বলা আছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস মানে হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং অ্যালভিওলার ডেড স্পেসের সমষ্টি। আমরা এখন এগুলো সবই জানি। হোয়াট ইজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস, হোয়াট ইজ অ্যালভিওলার ডেড স্পেস, হোয়াট ইজ ফিজিওলজিক্যাল ডেড স্পেস।
দরকারটা কি দেখেন, ধরেন আপনি দুইটা মানুষের কথা চিন্তা করেন, একজন এ একজন বি। এ যিনি, তিনি হচ্ছে স্মোক করে না, যিনি বি তিনি স্মোক করেন। তাহলে ধরেন এ এর যখন আপনি ফিজিওলজিক্যাল ডেড স্পেস মাপলেন দেখলেন 150, বি এর যখন ফিজিওলজিক্যাল ডেড স্পেস মাপলেন দেখলেন 180। এ দ্বারা কি বোঝা যায়? এ দ্বারা বোঝা যায় যে দুইজনের ফিজিওলজিক্যাল ডেড স্পেস সমান না। আমাদের নর্মালি যেটা হওয়ার কথা, একজন হেলদি মানুষের ক্ষেত্রে, হেলদি লাংয়ের ক্ষেত্রে, যে তার অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস সমান হবে। যখনই বেশি থাকে, বেশি থাকা মানে কি, এখানে কি অ্যাড হয়েছে, এই যে দেখেন এখানে অ্যাড হয়েছে হচ্ছে অ্যালভিউলার ডেড স্পেস অ্যাড হয়েছে। এটা দ্বারা এই কথাটা বোঝা যায় না যে বি এর তুলনায় এর লাং বেশি হেলদি, কারণ এতে কোনো অ্যালভিউলার ডেড স্পেস নাই। অথবা এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে এখানে আসলে কি ছিল, এখানে একটা অ্যালভিউলাই ছিল এবং এখানে হচ্ছে আপনার ক্যাপিলারি ছিল। তাহলে এই যে অক্সিজেন আসে এটাকে আমরা বলি হচ্ছে ভেন্টিলেশন, আর এই যে হিমোগ্লোবিনের সাথে মিশে ব্লাড দিয়ে চলে যায় এটাকে বলা হয় পারফিউশন। তাহলে যে পরিমাণ ভেন্টিলেশন হয়েছে ওই পরিমাণ পারফিউশন হয়েছে কিনা এটারও একটা ধারণা পাওয়া যায় আমার ফিজিওলজিক্যাল ডেড স্পেস দ্বারা। তাহলে দেখেন আপনাদের ইম্পর্টেন্স অফ অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ডেড স্পেস, যেটা 34 নাম্বার পেজে রয়েছে, এখানে দুইটা কথা বলা আছে। এক নাম্বার কথা কি বলা আছে, যে ফিজিওলজিক্যাল ডেড স্পেস দ্বারা বোঝায় আপনার লাংয়ের কন্ডিশনটা কেমন, লাংয়ের কন্ডিশন ভালো না খারাপ সেটা বোঝায়। 2 নম্বর কথা বলা আছে, সে ভেন্টিলেশন এবং পারফিউশন সম্পর্কে একটা ধারণা দেয়, যে তার যতটুকু ভেন্টিলেশন হয়েছে ওই পরিমাণ পারফিউশন হয়েছে কিনা এটা ধারণা দেয়। অ্যানাটমিক্যাল ডেড স্পেসেরও দুইটা ইম্পর্টেন্স দেওয়া আছে। এই দুইটা ইম্পর্টেন্স কি, 1 নাম্বার কথাটা আমরা পড়ে ফেলেছি যে 2 মাইক্রোমিটারের চেয়ে বড় পার্টিকেল যারা, তাদেরকে ওয়াশ আউট করার কাজ করতেছে বা ওয়াশ আউট করতে হেল্প করতেছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস। 2 নম্বর কথা যেটা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন এনভায়রনমেন্টে এক্সপোজড হই, কোনো সময় হয়তো বেশ গরম একটা বাতাস পেলাম, কোনো সময় হয়তো বেশ ঠান্ডা বাতাস পেলাম, এগুলাকে লাং উপযোগী, এগুলাকে অ্যালভিওলাই উপযোগী করার যে কাজটা ওয়াটার ভ্যাপরের সাথে মিশিয়ে সেই কাজটা করে হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস। তাহলে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেসের ইম্পর্টেন্স যেটা, এটা আমরা দুইটা স্টার দ্বারা পড়বো। এটার বাইরে আমাদের খুব বেশি কিছু লাগে না, এক্সেপ্ট একবার একটা পরীক্ষায় এরকম যেটা স্টেম আসছিল। দেখেন আমাদের কতটুকু পড়তে হবে এটা বুঝতে পারা বা এটা জানতে পারাটা বেশি ইম্পর্টেন্ট। তা না হলে যে কাজটা হবে যে আমরা ছোট্ট একটা টপিকের পিছনে হয়তো অনেক বেশি সময় দিব এবং আলটিমেটলি আমাদের গোল থেকে পিছিয়ে পড়বো। এখান থেকে এক্সট্রা যা দরকার সেটা আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। দেখেন অ্যানাটমিক্যাল ডেড স্পেস থেকে বলা আছে যে এটা মেজার করা হয় ক্যাম্বেলস রিব্রিদিং টেকনিক দিয়ে এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে, নাইট্রোজেন গ্যাসে ওয়াশ আউট কার্ভ দেখিয়ে এটা এস্টিমেট করা হয়। আরো দুইটা কথা জানেন যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস এটা মেজার করা হয় যে মেথড দ্বারা, এটার নাম হচ্ছে ফলার মেথড, এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস মেজার করা হয় যে মেথড দ্বারা, এটার নাম হচ্ছে বোর এন্ড গলফ মেথড। আপনাদের পরীক্ষার জন্য এক্সট্রা স্টেম পারার জন্য জাস্ট এতটুকু জানলেই হবে। কোশ্চেন দেখেন এসেছে, অ্যানাটমিক্যাল ডেড স্পেস মে বি মেজার্ড বাই ক্যাম্বেলস রিব্রিদিং টেকনিক, এটা দেখে আসলাম। এস্টিমেটেড ফ্রম নাইট্রোজেন ওয়াশ আউট কার্ভ, মেজার্ড বাই হেলডেন অ্যাপারেটাস, ফলস ইজ স্মলার দেন ফিজিওলজিক্যাল ডেড স্পেস। সাধারণত অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস সমান হয়, নট নেসেসারি যে তার স্মলার হইতে হবে। ইনক্রিজেস অন এক্সারসাইজ, আপনি শুয়ে থাকেন ডেড স্পেস ফিক্সড, বসে থাকেন ডেড স্পেস ফিক্সড, উঠে দাঁড়ান ফিক্সড, ঘুমান ফিক্সড, হাঁটেন ফিক্সড, এক্সারসাইজ করেন ফিক্সড। আমাদের ডেড স্পেস যেটা বা অ্যানাটমিক্যাল ডেড স্পেস যেটা, এটা একটা ফিক্সড জায়গা, তার জন্য এক্সারসাইজে বাড়ে, এটা একটা ফলস কথা। বাড়ে একটা জায়গাতে, সেটা হচ্ছে ওল্ড এজে আমাদের ডেড স্পেসটা বেড়ে যায়। দেখেন রেসপিরেটরি ডেড স্পেস বা শুধু ডেড স্পেস নিয়েও পরীক্ষা কোশ্চেন এসেছে যে টেক্স পার্ট ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আমরা ডেড স্পেসের মেইন বেসিসটা কি জেনেছি, যে সে গ্যাসিয়াস এক্সচেঞ্জে টেক্স পার্ট করে না। স্যাচুরেট ইন্সপায়ার্ড এয়ার উইথ ওয়াটার ভ্যাপর, ওয়াটার ভ্যাপরের সাথে ইন্সপায়ার্ড এয়ারকে স্যাচুরেট করে এটাকে অ্যালভিওলাই উপযোগী করা আমাদের ডেড স্পেসের একটা কাজ। ডিক্রিজ ডিউরিং ডিপ ইন্সপিরেশন, আমরা কি বলেছিলাম, যেটা সমান থাকে। ইট ইজ অ্যাবাউট 150 ইন ইয়াং অ্যাডাল্ট, সো ইট ইজ ট্রু। ইনক্রিজেস স্লাইটলি উইথ এজেস, বয়স বাড়ার সাথে সাথে অল্প কিছু পরিমাণ বেড়ে যায়, সো ইট ইজ অলসো ট্রু। এরপরে 35 নাম্বার পেজে একটা টপিক রয়েছে লাং ডিফেন্স। এখান থেকে আমাদের খুবই অল্প পড়তে হয়, এটা আমাদের জাস্ট রিডিং দিলেই হবে। আমরা এখান থেকে দেখবো যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমরা অনেক সময় বলি যে এটা একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ, এটা একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আসলে কতটুকু বোঝায়, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আসলে কতটুকু বোঝায়। এখান থেকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিফেন্স গুলো কি কি, ওই ডিফেন্সটা একবার রিডিং দিবেন।
এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসবো, 34 নাম্বার পেজে যেটা আছে, যেখান থেকে পরীক্ষায় এবার কোশ্চেন এসেছে যে আমাদের মাসল অফ রেসপিরেশন। মাসল অফ রেসপিরেশন যখন আমরা পড়বো, মাসল অফ রেসপিরেশনের এইখানে আমরা কয়েকটা কথা শিখবো। প্রথমে বলা আছে যে আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মধ্যে কয়েড ব্রিদিং যেটাকে বলে, কয়েড ব্রিদিং মানে হচ্ছে ধরেন আপনার অবচেতন মনে যে আপনি শ্বাসগুলো নিচ্ছেন, এই কয়েড ব্রিদিং এ আমাদের ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, মানে এখানে ইন্সপিরেশনে মাসেলের অ্যাক্টিভ পার্টিসিপেশন হইতে হয়, ব্রেন থেকে একটা সিগন্যাল আসে। তাহলে শুধুমাত্র কয়েড ব্রিদিং বা কয়েড ইন্সপিরেশনেই মাসল কাজে লাগবে, কিন্তু এক্সপিরেশন একটা প্যাসিভ প্রসেস, এখানে কিন্তু কোনো মাসলের কাজ করে না। তাহলে এখান থেকে আমরা জানি যে কয়েড ইন্সপিরেশন মেইনলি দুইটা মাসল কাজ করে, একটা হচ্ছে দি ডায়াফ্রাম আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। দি ডায়াফ্রামের পাশে লেখেন হচ্ছে এসবিএ এবং লেখেন হচ্ছে চিফ ইন্সপিরেটরি মাসল। যদি বলা হয় একটা এসবিএ হিসাবে যদি আসে যে কোনো একটা ল্যাবে কোনো একটা ওষুধ তৈরি করা হলো, ওষুধ তৈরি করে দেখা গেল যে এই ওষুধটা শুধুমাত্র ইন্সপিরেটরি মাসলের উপরে কাজ করে, এতগুলো কথা বলে বললো হুইচ ইজ দ্য চিফ ইন্সপিরেটরি মাসল, উত্তর কি দি ডায়াফ্রাম। এখন ডায়াফ্রাম ছাড়া আর কে আছে আমাদের ইন্সপিরেশন মাসল, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। ফোর্সফুল ইন্সপিরেশনে কারা কাজ করে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা শীট থেকে দেখে নিব। তাহলে এখন বলেন কোয়াইট এক্সপিরেশনে কি কি মাসল কাজ করে, উত্তর কি হ্যাঁ, উত্তর হচ্ছে এখানে কোনো মাসল কাজ করে না, কারণ কোয়াইট এক্সপিরেশন ইজ এ প্যাসিভ প্রসেস, এখানে কোনো মাসলের ইনভলভমেন্ট নাই। ফোর্সফুল এক্সপিরেশনে কি কি কাজ করে, অনেকগুলো মাসল আছে, এর ভিতরে রেক্টাস অ্যাবডোমিনাল যেটা, এটা হচ্ছে চিফ মাসল ইন ফোর্সফুল এক্সপিরেশন, চিফ মাসল ইন ফোর্সফুল এক্সপিরেশন। আপনি দেখেন যে অনেকগুলো মাসল ফোর্সফুল এক্সপিরেশনে কাজে লাগে, এটা মনে রাখার সুবিধা যেটা, সেটা হচ্ছে একটা বড় করে শ্বাস ছাড়েন, বড় করে শ্বাস ছাড়লেন, কোন জায়গায় মাসল কাজে লাগলো দেখেন তো, জি আপনার পেটের মাসল। তাহলে আপনার পেটের মাসল এবং বুকের ভিতর দিককার যে মাসল, এগুলো হচ্ছে ফোর্সফুল এক্সপ্রেশনে কাজে লাগে। বুকের বাইরের দিককার মাসল অর্থাৎ এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এটা গেল হচ্ছে ইন্সপিরেশনের মাসল। তাহলে বাদ বাকি যে দুইজন থাকে অর্থাৎ ইন্টারনাল অ্যান্ড ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল, বোথ আর ইউজড ইন ফোর্সফুল এক্সপিরেশন। সো পেটের মাসল এবং বুকের ভিতরকার মাসল হচ্ছে আমাদের ফোর্সফুল এক্সপ্রেশনে কাজে লাগে। কোশ্চেন এসেছে ইন্সপিরেটরি মাসল ডিউরিং কোয়াইট ব্রিদিং, উত্তর কি জাস্ট দুইজন, একজন ডায়াফ্রাম একজন এক্সটার্নাল ইন্টারকোস্টাল। মেকানিক্স অফ রেসপিরেশন 34 নাম্বার পেজে রয়েছে, আমাদের মেকানিক্স অফ রেসপিরেশন যেটা 37 নাম্বার পেজে রয়েছে সেটা, এবং 38 নাম্বার পেজ 39 নাম্বার পেজ, কয়েকটা পয়েন্ট আমরা পড়বো, এই কয়েকটা পয়েন্ট থেকে পরীক্ষা বারবার কোশ্চেন আসে। আগে একটু দাগিয়ে নেন, 37 নাম্বার পেজে দেখেন পেজের নিচে এরকম কিছু কথাবার্তা দেওয়া আছে, এগুলাকে দাগ দিয়ে ইনফিনিটি স্টার দেন। এরপরে হচ্ছে 38 নাম্বার পেজের নিচে ডিউরিং ইন্সপিরেশন দিয়ে 6-7টা কথা বলা আছে, এগুলোর দাগ দিয়ে 3টা স্টার দেন। 39 নাম্বার পেজের নিচে ডিউরিং এক্সপিরেশন দিয়ে কিছু কথাবার্তা বলা আছে, সেগুলোকে দাগ দিয়ে 3টা স্টার দেন। এবং 39 নাম্বার পেজে এরকম একটা বক্স আছে, এই বক্সটা দাগ দিয়ে ইনফিনিটি স্টার দেন। তাহলে এই বক্সটা ইনফিনিটি স্টার। 38 নাম্বার পেজের নিচে হচ্ছে ডিউরিং এক্সপিরেশন দিয়ে যেগুলো বলা সেটাই ট্রিপল স্টার। 37 নাম্বার পেজের নিচে ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিদিং দিয়ে এই কথাগুলো যে দেওয়া, এই কথাগুলোকে ইনফিনিটি স্টার। এবং 38 নাম্বার পেজের নিচে ডিউরিং ইন্সপিরেশন দিয়ে যে কথাগুলো বলা 6-7টা পয়েন্ট করে দেওয়া আছে, সেই 6-7টা পয়েন্ট ট্রিপল স্টার। এখন আসেন আমরা একটু পড়াশোনায় ফিরি। আমরা বলেছি যে রেসপিরেশনের দুইটা পার্ট, একটা ইন্সপিরেশন একটা এক্সপিরেশন। তার মধ্যে ইন্সপিরেশন যেটা, ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, মানে ব্রেন থেকে একটা অ্যাক্টিভ সিগন্যাল আসতে হয়। অ্যাক্টিভ যে সিগন্যাল আসবে কিসের মাধ্যমে আসবে, নার্ভের মাধ্যমে। কোন দুইটা নার্ভ, যে দুইটা মাসল আমাদের ইন্সপিরেশন মেইন মাসল ছিল, কারা কারা, একটা ছিল হচ্ছে দি ডায়াফ্রাম, একটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল। তাহলে ডায়াফ্রামকে সাপ্লাই দেয় ফেনিক নার্ভ, আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টালকে সাপ্লাই দেয় ইন্টারকোস্টাল নার্ভ। এই দুইটা নার্ভের মাধ্যমে আমাদের যখন স্টিমুলাসটা আসবে, স্টিমুলাস আসলে কি হয় দেখেন, আমাদের ডায়াফ্রামটা নর্মালি এরকম ডোম শেপ থাকে, তাকে যখন স্টিমুলাই করি মানে সে যখন কন্ট্রাক্ট করবে সে এরকম ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাট হওয়া মানে কি, ভার্টিক্যাল ডায়ামিটার বাড়লো। এক্সটার্নাল ইন্টারকোস্টাল এরকম পকেট শেপ, সে যখন কন্ট্যাক্ট করে তখন অ্যান্টিওপোস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে। আলটিমেটলি যে কাজটা হয়, আলটিমেটলি হচ্ছে চেস্ট ওয়ালটা এক্সপান্ড করে। এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন ওয়ান অফ দ্য মেইন রোল, যে চেস্ট ওয়ালটাকে আমি এক্সপান্ড করলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে আমরা দেখার চেষ্টা করব। দেখেন এই জায়গাটা যখন পড়বো আমাদের স্মৃতি তখন
আমরা এতক্ষণ মেডিকেল ফার্স্ট ইয়ারের স্মৃতিতে ছিলাম, আমাদের স্মৃতি এখন আরো 2-4 বছর আগে চলে যাবে, যখন আমরা নতুন নতুন সায়েন্স নিলাম। তখন আমাদের শেখানো হলো কি, শেখানো হলো যে একটা আবদ্ধ জায়গায় আপনি যদি ভলিউম বাড়ান তাহলে তার ভিতরে প্রেশার কমে, আবার যদি ভলিউম কমান ভিতরে প্রেশার বাড়তে থাকে। ভলিউম বাড়াইলে প্রেশার কমে, ভলিউম কমাইলে প্রেশার বাড়ে। এই সূত্র দিয়ে আমাদের বাদ বাকি জিনিসটা আমরা শিখতে পারবো। দেখেন আমাদের স্বাভাবিক অবস্থায় ইন্টারপ্লুরাল প্রেশার, যেটা স্বাভাবিক অবস্থায় ইন্টারপ্লুরাল প্রেশার সাধারণত নেগেটিভ থাকে, -5 এর মতো ধরনের থাকে। এটাকে আপনি হোল অফ দ্য ইন্সপিরেশন একটা কাজই করছি, কি কাজ করছি, চেস্ট ওয়ালটাকে এক্সপান্ড করছি, মানে ভলিউম বাড়াইছি। ভলিউম বাড়ানো মানে কি, প্রেশার কমানো। তাহলে অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন আমাদের ইন্টারপ্লুরাল প্রেশারটা কেমন হবে, সবচেয়ে কমে যাবে। সে ওই কথাটাই বলেছে, অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন ইন্টারপ্লুরাল বা ইন্টারইসোফেজাল প্রেশারটা কেমন হয়, লোয়েস্ট। আমরা একটা পয়েন্ট শিখলাম। 2 নম্বর কথা, তাহলে এক্সপিরেশনে কি হয়, এক্সপিরেশন একটা প্যাসিভ প্রসেস, যে মাসলগুলো হচ্ছে কন্ট্রাক্ট করেছিল সে মাসলগুলো রিল্যাক্স করবে, যে চেস্ট ওয়ালটা এক্সপান্ড করা ছিল সে আগের অবস্থায় চলে আসবে, মানে ভলিউম কমে যাচ্ছে। ভলিউম কমা মানে কি, প্রেশার বাড়া। তাহলে দেখেন ভলিউম কমা মানে প্রেশার বাড়া। অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন আমার ইন্টারপ্লুরাল বা ইন্টারইসোফেজাল প্রেশারটা কেমন, হাইয়েস্ট। 2 নম্বর কথা, অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন ইন্টারপ্লুরাল এবং ইন্টারইসোফেজাল প্রেশারটা হচ্ছে হাইয়েস্ট। 3 নম্বর কথা যখন শিখবো এবং সামনে পুরো ক্লাসটা সহজভাবে বোঝার জন্য আমরা অ্যালভিওলারটাকে মনে করবো একটা বেলুন। দেখেন এই বেলুন, যেটা এই বেলুনের ভিতরে স্বাভাবিক অবস্থায় প্রেশার ধরেন 0, অ্যাটমসফিয়ারের প্রেশারও 0। যখন সে ধীরে ধীরে, আমি যখন শ্বাস নিচ্ছি বেলুনটা ধীরে ধীরে বড় হচ্ছে, শ্বাস নিচ্ছি বেলুনটা ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হতে হতে এমন একটা পর্যায়ে আছে যে পর্যায়ে গিয়ে বেলুনটা সবচেয়ে বেশি ফুলে থাকে। সবচেয়ে বেশি ফুলে থাকা মানে কি, সবচেয়ে বেশি ফুলে থাকা মানে এর ভিতরে ভলিউম সবচেয়ে বেশি, ভলিউম সবচেয়ে বেশি মানে কি, প্রেশার সবচেয়ে কম। তাহলে এই যে সবচেয়ে বেশি ফুলে থাকা, যে পর্যায়ে গিয়ে সে সবচেয়ে বেশি ফুলে থাকলো, ওই পর্যায়ে গিয়ে সে তার গায়ের স্ট্রেস রিসেপ্টরটাকে বলে আমি যথেষ্ট ফুলেছি, আমি আর ফুলতে পারবো না, তুমি ধীরে ধীরে ইনস্পিরেশন শেষ করে এখন এক্সপিরেশনের দিকে যাও। এই পর্যায়টাকে বলা হয় মিড ইন্সপিরেশন। তাহলে দেখেন স্বাভাবিক অবস্থায় আমাদের প্রেশারটা হচ্ছে 0, প্রেশারটা 0। এখন যত আমি বেলুনটা ফুলাইলাম, মিড ইন্সপিরেশনে গিয়ে প্রেশারটা হয়ে গেল কত, -1। এখন বেলুনের ভিতরে প্রেশার -1, অ্যাটমসফিয়ারে 0, অর্থাৎ 0 থেকে -1 এর দিকে বেশি বেশি বাতাস আসতে থাকবে। তাহলে এইখান থেকে আমরা যেটা জানি যে আমাদের মিড ইন্সপিরেশন এমন একটা পর্যায়, যে পর্যায়ে আমাদের এই ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার যেটা, এটা কেমন হয়, সবচেয়ে কম থাকে এবং সবচেয়ে বেশি পরিমাণ বাতাস এই সময় ঢুকে। তাহলে দেখেন মিড ইন্সপিরেশন এই সময় ইন্ট্রাপালমোনারি বা ইন্টারভেলার প্রেশারটা কেমন হয়, লোয়েস্ট, এবং রেট অফ এয়ার ফ্লো কেমন হয়, গ্রেটেস্ট, সবচেয়ে বেশি পরিমাণ বাতাস এই সময় ঢোকে। আবার দেখেন আমরা ক্লাসের শুরুতে দেখেছিলাম যে আমাদের যে অ্যালভিওলার বা বেলুনের 4 সাইডে অনেক ইলাস্টিং ফাইবার আছে, অর্থাৎ ইলাস্টিক রাবার ব্যান্ডের মতো আছে। তার কাজ কি, তার কাজ হচ্ছে এটাকে ধরেন চুপসায় ফেলা, এটাকে ছোট করে ফেলা। সো মিড এক্সপিরেশন এমন একটা পর্যায় যে পর্যায়ে গিয়ে বেলুনটা সবচেয়ে ছোট হয়ে থাকে। সবচেয়ে ছোট হয়ে থাকলে কি, ভলিউম সবচেয়ে কম, মানে প্রেশার সবচেয়ে বেশি। তাহলে দেখেন মিড এক্সপিরেশন এমন একটা পর্যায় যে পর্যায়ে গিয়ে আমাদের অ্যালভিওলার প্রেশার হয় +1, অ্যাটমসফিয়ার আছে 0। তাহলে মিড এক্সপিরেশন এমন পর্যায় যেখানে ইন্টার অ্যালভিওলার বা ইন্টারপালমোনারি প্রেশারটা হচ্ছে হাইয়েস্ট এবং আমাদের সবচেয়ে বেশি পরিমাণ বাতাস এই সময় বের হয়। তাহলে 4 নম্বর পয়েন্ট দেখেন যে আমাদের মিড এক্সপিরেশনে ইন্টার অ্যালভিওলার বা ইন্টারপালমোনারি প্রেশারটা কেমন হয়, হাইয়েস্ট। আমরা ফিজিওলজির বিষয়গুলোকে চেষ্টা করব যে যদি কোনো মডিফাইড ওয়েতেও হয় আমাদের কনসেপ্টটাকে এতটা সহজভাবে নিয়ে নেওয়া যেন ওই কনসেপ্ট দিয়ে আমার পরীক্ষা যা আসে আমি অ্যান্সার করে দিয়ে আসতে পারি। প্রত্যেকটা ইন ডেপথ যদি আপনি কনসেপ্ট ধরে ধরে আগাইতে যান পরীক্ষার হলে গিয়ে প্যাস লাগিয়ে ফেলবেন। তাহলে এইভাবে আমি চেষ্টা করলাম 4টা জিনিসকে একটু সহজ করার। এইটাও যদি কারোর কাছে কঠিন লেগে থাকে, যদি আপনি বুঝে থাকেন এই 4টা পয়েন্ট, এই ফিগারগুলো, তাহলে তো বেশ ভালো। কিন্তু যদি আপনি না বুঝে থাকেন বা কঠিন লাগে, তাহলে আপনি বা আপনার জন্য এটা আরো ভালো, কারণ আমরা এখন 4টা সূত্র শিখবো, 3টা সূত্র শিখবো মেইনলি। প্রথম সূত্র যেটা, সেটা লেখেন ইন্সপিরেশনে সব ধরনের প্রেশার কমে। একটা প্রেশার বাদে, ইন্সপিরেশনে সব ধরনের প্রেশার কমে এক্সেপ্ট একটা প্রেশার বাদে, সেকে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার। চিন্তা করে দেখেন, ইন্সপিরেশন করছেন মানে কি, ডায়াফ্রামটাকে নিচে নামাইছেন, ডায়াফ্রামের নিচে কে আছে, আর একটা ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, তাহলে ওই ক্যাভিটির প্রেশার বাড়বে। তাহলে ইন্সপিরেশনে সব ধরনের প্রেশার কমে একটা প্রেশার বাদে, সেকে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ডের সাথে
ইন্ট্রা প্লুরালের সম্পর্ক, ইন্ট্রা প্লুরালের সম্পর্ক, এবং মিড যেটা, মিডের সাথে ইন্ট্রা অ্যালভিওলারের সম্পর্ক। তাহলে অ্যাট দ্য এন্ডের সাথে ইন্টারপ্লুরালের সম্পর্ক, মিডের সাথে ইন্টারঅ্যালভিওলার সম্পর্ক, যেটা আমরা এখানে দেখে আসছি। এগুলোকে একটু সূত্র আকারে লেখার চেষ্টা করলাম যে ইন্সপিরেশনে সব ধরনের প্রেশার কমে, শুধু একটা প্রেশার বাড়তে পারে, সে হচ্ছে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার। 2 নম্বর কথা হচ্ছে ইন্টারপ্লুরালের সাথে অ্যাট দ্য এন্ডের সম্পর্ক, ইন্টারঅ্যালভিওলারের সাথে মিডের সম্পর্ক। এখন এই 3টা কম্বিনেশন যদি মিলে যায় ইট উইল বি ট্রু অ্যান্সার, যদি না মেলে ইট উইল বি ফলস। দেখেন তাহলে আমরা দেখি ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিদিং, এত কিছু পড়লাম, এত কিছু সূত্র শিখলাম, এরপরে প্রথম স্টেপ যেটা আসলো সিলেবাসের বাইরে। এখানে বলা আছে মোস্ট অফ দ্য টাইডাল লেয়ার এন্টার ইনটু অ্যাপেক্স অফ দ্য লাং। এটা আমরা এখনো পড়ি নাই, যখন লাঙের অ্যাপেক্স বেস পড়ি তখন আমরা দেখবো মোস্ট অফ দ্য টাইডাল এয়ার প্রবেশ করে লাঙের বেইজে, নট অ্যাপেক্সে। সো এটা ফলস। বি নাম্বার দেখেন ইন্টারপ্লুরাল বলেছে, ইন্টারপ্লুরাল থাকলে কাকে খুঁজি? অ্যাট দ্য এন্ড। ইন্টারপ্লুরাল থাকলে অ্যাট দ্য এন্ড কে খুঁজি, দেখি অ্যাট দ্য এন্ড আছে কিনা। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড আছে। অ্যাট দ্য এন্ডের পরে কি আছে? এক্সপিরেশন। ইনস্পিরেশনে সব কেমন? লোয়েস্ট। এক্সপিরেশনে সব হাইয়েস্ট। তাহলে আমরা হাইয়েস্ট আছে কিনা খুঁজি, হাইয়েস্ট পেয়েছি, 2টা কম্বিনেশনে মিলে গেছে, সো ইট ইজ ট্রু অ্যান্সার। এখানে দেখেন ইন্ট্রা অ্যালভিওলার, ইন্ট্রা অ্যালভিওলার থাকলে কাকে খুঁজি? মিডকে খুঁজি, দেখি মিড আছে কিনা। মিড আছে। পরে কি আছে? ইন্সপিরেশন। ইন্সপিরেশনে কি জানি? সব লোয়েস্ট। এক্সপিরেশনে সব হাইয়েস্ট, তাহলে দেখি লোয়েস্ট আছে কিনা। এই যে লোয়েস্ট আছে, 2টা কম্বিনেশনে মিলে গেছে, মানে কি ট্রু অ্যান্সার। এরপরে দেখেন ইন্ট্রা অ্যালভিওলার, ইন্ট্রা অ্যালভিওলার থাকলে কাকে খুঁজবো? দেখেন মিডকে খুঁজবো। এখানে কি আছে? এখানে আছে অ্যাট দ্য এন্ড, মেলে নাই। আর কিছু পড়ার দরকার আছে? আর কিছু না পড়ে এটা ফলস। পরেরটা দেখেন ইন্টারপ্লুরাল আছে, ইন্টারপ্লুরাল থাকা মানে অ্যাট দ্য এন্ড কে খুঁজবো। এই যে অ্যাট দ্য এন্ড কে খুঁজলাম। ইন্সপিরেশন আছে, লোয়েস্ট আছে, সব কম্বিনেশন মিলে গেছে, সো ইট ইজ ট্রু অ্যান্সার। সো দেখেন আমাদের এ এবং ডি নাম্বার ফলস, বাদ বাকিগুলো ট্রু অ্যান্সার। এইভাবে যদি আপনি মিলিয়ে পড়েন, এই রিলেটেড ডেন্টিস্ট্রাতে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনে আপনি এখন অ্যান্সার করতে পারবেন। আর একটি কোশ্চেন দেখেন, বলা আছে ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিদিং, ঠিক একইভাবে মোস্ট অফ দ্য টাইডাল এয়ার কোথায় প্রবেশ করবে? লাঙের বেইজে, এটা ফলস। ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, ইন্ট্রা অ্যালভিওলার থাকলে কাকে খুঁজি বলেন? মিডকে খুঁজি। আর এখানে কি আছে? অ্যাট দ্য এন্ড। আর কিছু পড়ার দরকার আছে? দরকার নাই, এটা ফলস। ইন্ট্রা অ্যালভিওলার, মিড, ইন্সপিরেশন, লোয়েস্ট মিলে গেছে, সো ট্রু। ইন্টারপ্লুরাল, আচ্ছা এখানে বলছি ইন্টারপ্লুরাল প্রেশার লোয়েস্ট অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য লাং। এটা আমরা যখন লাঙের অ্যাপেক্স বেস রিলেশন পড়ি তখন দেখবো যে আমাদের ইন্টারপ্লুরাল প্রেশার মোর নেগেটিভ হয় অ্যাপেক্সে, সো ইট ইস ট্রু। এরপরে দেখেন ই নাম্বারটা ইন্টারপ্লুরাল প্রেশার অ্যাট দ্য এন্ড, ইন্সপিরেশন, লোয়েস্ট। সো ইন্টারপ্লুরালের সাথে অ্যাট দ্য এন্ড মিলে গেছে, লোয়েস্টের সাথে ইন্সপিরেশন মিলে গেছে, যেহেতু 2টা কম্বিনেশন মিলে গেছে তার জন্য এটা ট্রু অপশন। তো এই আগের কনসেপ্টটা যেরকম আমরা একটু সরলীকরণ করলাম, এখনকার যে কনসেপ্ট এটা আমরা চেষ্টা করবো একটু সরলীকরণ করতে। তার জন্য আমরা একটা ছবির আশ্রয় নিব। ছবিটা দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে আমাদের হার্ট এবং লাং, এটা হচ্ছে আমাদের রাইট হার্ট, এটা হচ্ছে আমাদের লেফট হার্ট। এবং এইখানে সরলীকরণ সূত্র যেটা, একটা কথা মনে রাখলে হবে, ইন্সপিরেশনে পুরো শরীরের ব্লাড যা আছে সব রাইট হার্টে আসতেছে। কি বললাম? একটা কথা, ইন্সপিরেশনে পুরো শরীরের যত ব্লাড কোথায় আসে? রাইট হার্টে, বা আমাদের ভেনাস রিটার্ন বাড়তেছে। এখন দেখেন তাহলে আমরা কি শিখবো? 1 নম্বর কথা, ইন্সপিরেশনে ব্লাড কোথায় আসে? রাইট হার্টে। রাইট হার্ট মানে কি? রাইট আর্টিয়াম, রাইট ভেন্ট্রিকল। তাহলে এই যে রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসলো, আলটিমেটলি সেই ব্লাডটা এই যে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যেতে থাকবে। অর্থাৎ ইন্সপিরেশন প্রলং রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন, ইন্সপিরেশনে বেশি সময় জুড়ে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যেতে থাকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখেন, আমরা জানি যে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড যেটা, সেকেন্ড হার্ট সাউন্ডের 2টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে এই যে আর্চ অফ এওরটা থাকে, আর্চ অফ এওরটার বা এই এওরটা যেটা, এই এওরটার ভালভ বন্ধ হওয়ার জন্য A2 কম্পোনেন্ট। আর এই যে পালমোনারি ভালভ বা পালমোনারি ট্রাঙ্ক, এখানে পালমোনারি ভালভ বন্ধ হওয়ার জন্য P2 কম্পোনেন্ট, A2 P2। যেহেতু এখানে ব্লাড বেশি, তার মানে বেশি সময় ধরে এখান থেকে এই রাস্তা দিয়ে ব্লাড যাবে। বেশি সময় ধরে ব্লাড যাওয়ার জন্য এখানে এই যে পালমোনারি ভালভটা, এই পালমোনারি ভালভটা দেরিতে বন্ধ হয়।
নর্মালি যে সময় বন্ধ হওয়ার কথা ছিল তার চেয়ে দেরিতে বন্ধ হয়, অর্থাৎ এ টুর জায়গাতে থাকে, পি2 দূরে চলে যায়। এই যে পি2 ডিলে হলো, পি2 ডিলে হওয়ার জন্য এখন আমি দুইটা শব্দ কিন্তু দূরে চলে গেল, অর্থাৎ দুইটা শব্দকে আমি যখন স্ট্যাথোস্কোপ লাগাবো তখন আলাদা আলাদা শুনতে পাবো। এই যে আলাদা আলাদা শুনতে পাবো এটাকে বলা হয় হচ্ছে স্প্লিটিং। স্প্লিট মানে কি? ভেঙে যাওয়া, মানে দুইটা শব্দ আলাদা আলাদা শুনছি। সো ইন্সপিরেশনে সেকেন্ড হার্ট সাউন্ডের ফিজিওলজিক্যাল স্প্লিটিং হয়। 3টা পয়েন্ট শিখলাম। 4 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে দেখেন ইন্সপিরেশনের ব্লাডটা কোন দিকে বলেছি? রাইট হার্টে, মানে লেফট হার্টের আউটপুট কম বা লেফট হার্টে ব্লাড কম। আবার লেফট হার্টের যে আউটপুট, এই যে লেফট হার্টের আউটপুট, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কার্ডিয়াক আউটপুট বলি, সেটাকে আমরা স্ট্রোক ভলিউম বলি, সেটাকে আলটিমেটলি ব্লাড প্রেশার বলি। তাহলে ইন্সপিরেশনে ব্লাড যেহেতু রাইট হার্টে, লেফট হার্টে কম, সো এগুলা কমে যাবে। সো দেখেন এই কথাই বলেছে ইন্সপিরেশনে বিপি ফল করে, ইন্সপিরেশনে বিপি ফল করে আপ টু 10 মিলিমিটার মার্কারি পর্যন্ত। যদি বিপি ফল করে, এটা রিফ্লেক্সে কি হয়? রিফ্লেক্সে হার্ট রেট বেড়ে যেতে পারে, সো হার্ট রেট বেড়ে যায়। এবং দেখেন পুরো শরীরের যত ব্লাড কোথায় আসছে? রাইট হার্টে আসছে। জুগুলার ভেনাস কলামের যে ব্লাড, এটা কি করবে? রাইট হার্টে চলে আসবে, সো জেবিপি ফল করবে, জেবিপি ফল করে। 6টা পয়েন্ট আবার বলছি, দেখেন ইন্সপিরেশনে ব্লাড কোন দিকে? রাইট হার্টে, সো রাইট হার্ট দিয়ে বেশি সময় ধরে ব্লাড যাইতে থাকবে। ইন্সপিরেশন প্রলং রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন। যেহেতু রাইট হার্ট দিয়ে বেশি সময় ধরে ব্লাড যেতে থাকে, পালমোনারি ভালভ তাহলে দেরিতে বন্ধ হবে, অর্থাৎ পি2 ডিলে হবে। এই যে দেরিতে বন্ধ হচ্ছে তার মানে পি2 দূরে চলে গেছে, সো এ2 এবং পি2 কে আলাদা আলাদা শুনতে পাবো। এ2 এবং পি2 কে যে আলাদা আলাদা শুনতে পাই এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল স্প্লিটিং, অর্থাৎ ইন্সপিরেশনে ফিজিওলজিক্যাল স্প্লিটিং পাই। 4 নাম্বার পয়েন্ট যেটা বলেছি যে ইন্সপিরেশনে ব্লাড রাইট হার্টে, মানে লেফট হার্টের আউটপুট কম, অর্থাৎ লেফট হার্টের যে আউটপুট, অর্থাৎ বিপি কে, যেটাকে আমরা বিপি দ্বারা প্রকাশ করি, ব্লাড প্রেশারটা ফল করবে। কত হবে? ব্লাড প্রেশার 10 মিলিমিটার চেয়ে কমে যাবে ইন্সপিরেশনে। যদি বিপি ফল করে, হার্ট রেট কি হয়? রিফ্লেক্সে বেড়ে যায়। এবং সব ব্লাড যেহেতু রাইট হার্টে আসছে, জুগুলার ভেনাস কলামের ব্লাডও রাইট হার্টে চলে আসবে, সো জেবিপি ফল করবে। ঠিক উল্টা কাজটা এক্সপিরেশন হয়। কিভাবে? দেখেন এক্সপিরেশন ব্লাড কোথায়? লেফট হার্টে, তাহলে লেফট হার্টের যে আউটপুট সেটা বাড়বে। লেফট হার্টের আউটপুটকে কি বলি? সিস্টেমিক সার্কুলেশন আউটপুট। 1 নাম্বার কথা, তাহলে লেফট হার্টের আউটপুট মানে হচ্ছে বিপি রাইজ করে। যদি বিপি রাইজ করে তাহলে হার্ট রেট তার রিফ্লেক্সে স্লো হবে, কমে যাবে। এবং যেহেতু ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে গেছে, তার মানে আলটিমেটলি জেবিপি রাইজ করবে। আর এখানে পি2 জায়গায় আছে এবং এ2 বরঞ্চ আরো কাছে চলে আসছে। এই আমরা দুইটা মিলে একটা সাউন্ড হিসেবে শুনতে পাবো, অর্থাৎ এটাকে ফিউজ সাউন্ড হিসেবে মনে হবে। সো যে কোনো একটা সাইড যদি আমরা মনে রাখি, আমাদের এই বক্সটা পড়া অনেক ইজি হয়ে যাবে এবং এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক আমরা এখন পারবো। ডিউরিং ইন্সপিরেশনে কি কি হয় এগুলো আমরা দাগ দিতে বলেছি, দাগ দিয়ে 3টা স্টার দিতে বলেছিলাম, যেটা ছিল 38 নাম্বার পেজে। ডিউরিং এক্সপিরেশনে কি কি হয় এটা আমরা দাগ দিতে বলেছিলাম, 38 নাম্বার পেজে ছিল, 3টা স্টার দেন। এবং আমরা এই কোশ্চেনটা সলভ করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের এতক্ষণ যা পড়লাম এটা থেকে আমরা কিছুটা বুঝতে পেরেছি কিনা বা কোনো উপকার হয়েছে কিনা। দেখেন বলছে অ্যাট দ্য এন্ড অফ নর্মাল কয়েড ইন্সপিরেশন, আবারও ঠিক আগের স্টেমটা আসলো যে মোস্ট অফ দ্য টাইডাল লেয়ার কোথায় প্রবেশ করে? লাংয়ের নিচে, বেইজে। এখানে বলা আছে আপার পার্ট, সো এটা ফলস। বি নাম্বার দেখেন বলেছে ইন্সপিরেশনে হার্ট রেট ইনক্রিজ করে। আমরা হার্ট রেট নিয়ে কোনো সময় বদল হবো না, আমরা যাকে নিয়ে চিন্তা করবো সে হচ্ছে বিপি। তাহলে ইন্সপিরেশনে ব্লাড কোন দিকে? রাইট হার্টে। রাইট হার্ট মানে কি? লেফট হার্টের আউটপুট কম, মানে কি হবে? বিপি কমে যাবে। যদি বিপি কম হয় তাহলে হার্ট রেট কেমন হয়? রিফ্লেক্সে হার্ট রেট বেড়ে যায়, তাহলে ইন্সপিরেশনে হার্ট রেট বাড়ে। এই কথাই বলেছে, সো ইট ইজ ট্রু। সি নাম্বার দেখেন ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড ইজ মোর প্রমিনেন্ট। আমরা জানি আমাদের ইন্সপিরেশনে ফিজিওলজিক্যাল সেকেন্ড হার্ট সাউন্ড মোর প্রমিনেন্ট হয়, সো ইট ইজ ট্রু। এরপরেরটা আপনাদের ভুল হতে পারে। দেখেন এখানে বলা আছে, কোশ্চেনের ভিতরে একটু পেঁয়াজ আছে, দেখেন অ্যাট দ্য এন্ডের কথা বলা আছে। আমরা যখন অ্যাট দ্য এন্ড পড়েছিলাম, অ্যাট দ্য এন্ডের সাথে কাকে খুঁজি? যদি কেউ ভুলে গিয়ে থাকেন দেখেন এই যে আমরা এখানে কি শিখেছিলাম, অ্যাট দ্য এন্ডের সাথে ইন্টাপ্লুরালের সম্পর্ক এবং ইন্টারঅ্যালভিওলারের সাথে মিডের সম্পর্ক। তাহলে দেখেন এখানে কোশ্চেন আছে হচ্ছে অ্যাট দ্য এন্ড। অ্যাট দ্য এন্ড থাকলে কাকে খুঁজবো আমরা? ইন্ট্রাপ্লুরাল। এখানে আছে কে? ইন্ট্রা অ্যালভিওলার। আর কিছু পড়ার দরকার আছে? না পড়ে এটা ফলস। অ্যাট দ্য এন্ড আছে, ইন্টারপ্লুরাল আছে, ইন্সপিরেশন আছে, লোয়েস্ট আছে,
দুইটা কম্বিনেশনে মিলে গেছে, সো ইট ইজ ট্রু। সো দেখেন এ এবং ডি নাম্বার ফলস, বাকিগুলো ট্রু। লাস্ট আরেকটা কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করি। এটা এসেছে সোললি এই লাস্ট যে বক্সটা পড়লাম এই বক্স থেকেই, হেমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন বলেছে রেইজড জেবিপি ডিউরিং এক্সপিরেশন। এক্সপিরেশন ব্লাড কোন দিকে? লেফট হার্টে। লেফট হার্ট মানে কি? সিস্টেমিক সার্কুলেশন। তার মানে আলটিমেটলি কি হবে? জেবিপি রাইজ করবে। সো ইট ইজ ট্রু। ফল অফ ব্লাড প্রেশার আপ টু 10 মিলিমিটার ডিউরিং এক্সপিরেশন। এক্সপিরেশন ব্লাড কোথায়? লেফট হার্টে। লেফট হার্ট মানে কি? আলটিমেটলি তার বিপি বাড়বে। লেফট হার্ট মানে সিস্টেমিক সার্কুলেশন ব্লাড যাবে এবং বিপি বাড়বে। এখানে বলা আছে পিপি ফল করে, সো ডেফিনেটলি ইট ইজ ফলস। স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড ডিউরিং এক্সপিরেশন কোথায় হয়? স্প্লিটিং কোথায় হয় বলেন? ডিউরিং ইন্সপিরেশন, সো ইট ইজ ফলস। সেকেন্ড, ইনক্রিজ হার্ট সাউন্ড ইনক্রিজ হার্ট রেট ডিউরিং এক্সপিরেশন। আমরা কি বলেছি? হার্ট রেট নিয়ে বদর হবো না, আমরা কাকে নিয়ে চিন্তা করবো? বিপি। তাহলে এক্সপিরেশন বিপি কেমন? যেহেতু লেফট হার্টে আছে তাহলে বিপি বেশি। যদি বিপি বেশি হয় হার্ট রেট কেমন হবে? হার্ট রেট কমে যাবে। তাহলে আলটিমেটলি আমার এটা ইনক্রিজ হার্ট রেট ফলস। যদি ডিক্রিজ হার্ট রেট বলতো ইট উইল বি ট্রু অ্যান্সার। ই নাম্বারটা দেখেন, ই নাম্বারটা আমরা আমাদের আলোচনার মধ্যে ঠিকঠাক ভাবে পাইনি। এখানে বলা আছে ইনক্রিজ ইজেকশন ফ্র্যাকশন ডিউরিং ইন্সপিরেশন। এখন দেখেন এখানে একটা নতুন টার্ম ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশনের সাথে কে রিলেটেড? ইজেকশন ফ্র্যাকশনের সাথে আমাদের স্ট্রোক ভলিউম রিলেটেড। স্ট্রোক ভলিউমের সাথে কে রিলেটেড? স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুটের সাথে আমাদের লেফট হার্ট রিলেটেড। এই লেফট হার্টের সাথে আমাদের কে রিলেটেড? এক্সপিরেশন রিলেটেড। তাহলে আমাদের যদি ইজেকশন ফ্র্যাকশন বা স্ট্রোক ভলিউম বা বিপি বা কার্ডিয়াক আউটপুট যদি বাড়তে হয় সেটা কোন সময় বাড়বে? এই এক্সপিরেশনে গিয়ে। এখানে কি বলা আছে? ইনক্রিজ ইজেকশন ফ্র্যাকশন ডিউরিং ইন্সপিরেশন। তাহলে এখানে ইন্সপিরেশন না বলে যদি এক্সপিরেশন বলতো দেন ইট উইল বি ট্রু অ্যান্সার। সো দেখেন এই নাম্বারটা শুধু ট্রু, বাদ বাকি যেগুলো আছে সবগুলো ফলস। এরপরে আরো কিছু কোশ্চেন পাবেন, সবগুলো কোশ্চেনই এখন আশা করা যায় আপনি ইজিলি সলভ করতে পারবেন। আমরা চলে যাব 40 নাম্বার পেজে, যেখানে আমাদের আরো একটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে। এই টপিকটি হচ্ছে ট্রিপল স্টার টপিক। এটা হচ্ছে আমাদের পালমোনারি ভলিউম এবং ক্যাপাসিটি। আমরা 42 নাম্বার পেজে চলে যাই। 42 নাম্বার পেজে গিয়ে আমরা এখানে কিছু ভলিউমের কথা দেখতে পাবো, কিছু ক্যাপাসিটির কথা দেখতে পাবো। এই যে ভলিউমের যে বক্সটা, ভলিউমের বক্সটা 3টা স্টার দেন। এই যে ক্যাপাসিটির বক্সটা 3টা স্টার দেন। এবং 43 নাম্বার পেজের একদম উপরে রেসিডুয়াল ভলিউম নিয়ে যে কথাগুলো বলা আছে এটা 3টা স্টার দেন। এখন আমরা এই ছবিটা থেকে আমরা একটু শেখার চেষ্টা করি। আমরা দেখলাম যে আমাদের 4টা ভলিউমের নাম দেখলাম, 4টা ক্যাপাসিটির নাম দেখলাম, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এই যে দেখেন আমি কথা বলছি, এর মাঝে কিন্তু আমার শ্বাস প্রশ্বাস বন্ধ নেই, আমার কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে। আপনি যখন ঘুমান তখন কিন্তু আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ নেই, শ্বাস প্রশ্বাস চলছে। এই যে আপনার অবচেতন মনে একটা আপনি ইন্সপিরেশন করলেন, একটা এক্সপিরেশন করলেন, এইখানে আপনি যে ভলিউমটা কাজে লাগান এই ভলিউমটাকে বলা হয় টাইডাল ভলিউম। তাহলে আমরা অবচেতন মনে যে ভলিউমটাকে কাজে লাগাচ্ছি এটাকে বলতেছি টাইডাল ভলিউম। এটা কত? 500 ml। টাইডাল ভলিউম 500 ml। এখন কিছু ভলিউম থাকে যেটা আপনার লাঙে সবসময় রিজার্ভ অবস্থায় থাকে, আপনি সবসময় ইউজ করেন না, যখন দরকার তখন ইউজ করেন। বাসায় থেকে বের হয়েছেন, একটা কুকুর দেখছেন, আপনার কি মনে হয়েছে এখন একটা বড় করে শ্বাস নিয়ে আমি একটা দৌড় দিব। বড় করে যে শ্বাস নিলেন, শ্বাস নেওয়ার সময় একটা এক্সট্রা বা একটা রিজার্ভ ভলিউম ইউজ করলেন। কখন ইউজ করলেন? ইন্সপিরেশনে। তাহলে এই যে হাইয়েস্ট যে পরিমাণ আপনি ভলিউমটা ইউজ করলেন, ইন্সপিরেশন ইউজ করলেন, এটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা কত? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা হচ্ছে আমাদের 3000 ml। ঠিক একইভাবে যদি আপনাকে যখন স্পাইরোমেট্রি করা হয় তখন বলা হয় যে আপনি এই মেশিনের ভিতরে বড় করে ফু দেন, জোরে করে ফু দেন। এই যে হাইয়েস্ট আপনি ফু দিয়ে যতটুকু বাতাস বের করতে পারতেছেন এটাকে বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে এটা এমন একটা ভলিউম যেটা আপনার লাঙের ভিতরে আছে, সবসময় ইউজ করতেছেন না, যখন আপনার দরকার তখন ইউজ করতে পারেন, এক্সপিরেশনের সময় ইউজ করতে পারেন, এটাকে বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা কত? 1100 ml। যতই আপনি ফু দেন না কেন আপনার লাঙে কিছু পরিমাণ বাতাস সবসময় রয়ে যায়, কিছু পরিমাণ বাতাস সবসময় রয়ে যায়। এই যে কিছু পরিমাণ বাতাস সবসময় রয়ে যায়, এই রয়ে যাওয়া বাতাসটাকে কি বলা হয়? রয়ে যাওয়া বাতাসটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। ওই যে দেখছিলাম যে মিড এক্সপিরেশনের সময় অ্যালভেলাসটা একদম ছোট হয়ে আছে,
ওই সময় যেন লাংটা কলাপস না করে যেতে পারে, তখন তাকে হেল্প যে করে সে হচ্ছে এই রেসিডুয়াল ভলিউম। তাহলে রেসিডুয়াল ভলিউম কি বললাম? রেসিডুয়াল ভলিউম হচ্ছে আমাদের ফোর্সফুল এক্সপিরেশন যে করব, রেসিডুয়াল ভলিউম হচ্ছে আমরা যে ফোর্সফুল এক্সপিরেশন করব, ফোর্সফুল এক্সপিরেশন করার পরেও যে পরিমাণ বাতাস আমাদের লাঙে সবসময় রেসিডুয়াল অবস্থায় থাকে, অবশিষ্ট অবস্থায় থাকে, সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। এটা কত? নর্মালি 1200 ml। এবং এটার একটা কাজ অলরেডি বলে ফেলেছি, সে হচ্ছে লাংটাকে কলাপস হইতে প্রিভেন্ট করে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে দেখবেন বাচ্চারা একটা খেলা খেলে, কে কতক্ষণ দম বন্ধ করে রাখতে পারে। কেউ ধরেন 1 মিনিট, কেউ 1.5 মিনিট, কেউ 2 মিনিট দম বন্ধ করে রাখলো। এই যে দম বন্ধ করে রাখছে, এই সময় যেন তার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সাডেন রাইজ ফল না হয়, তার জন্য যে বাতাস সাপ্লাই দেওয়া, সেই বাতাসটা সাপ্লাই দিবে রেসিডুয়াল ভলিউম। তাহলে দেখেন রেসিডুয়াল ভলিউম নিয়ে আমরা দুইটা কথা বলে ফেললাম। এটা হচ্ছে দ্য ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাং আফটার মোস্ট ফোর্সফুল এক্সপিরেশন, এটাকে আমরা রেসিডুয়াল ভলিউম বলি। এটা 1200 ml। কাজ কি? 1 নম্বর কাজ লাং এর কলাপস প্রিভেন্ট করে। 2 নম্বর কাজ করে হচ্ছে প্রোভাইডস এয়ার ইন দ্য অ্যালভিওলাই টু এরিয়েট দ্য ব্লাড even between breath and thus prevent sudden rise and fall of oxygen and carbon dioxide concentration in the blood. So residual volume আমাদের পড়া শেষ। 4টা ভলিউম আমরা দেখলাম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম। এখন আমরা 4টা ক্যাপাসিটি শিখব। দেখেন এই যে ইন্সপিরেশনে আমি হাইয়েস্ট যে ক্যাপাসিটিটা ইউজ করতে পারি, এখান থেকে শুরু করে আমি যত পরিমাণ হাইয়েস্ট বাতাসটা ইউজ করতে পারি, এটাকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এই যে যেটা এই অংশটুকু হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটির মধ্যে কে থাকে? এই দুইজন। 1 নম্বর হচ্ছে আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, 2 নম্বর হচ্ছে টাইডাল ভলিউম। তাহলে 1 নম্বর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, 2 নম্বর টাইডাল ভলিউম, এই দুইটা মিলে হলো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি থাকলেও এক্সপিরেটরি ক্যাপাসিটি বলতে কিছু নাই, যেটা আছে সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে মেইনলি এতটুকু জায়গা, হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। অর্থাৎ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সাথে রেসিডুয়াল ভলিউম যোগ করলে যেটা পাই সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এখন দেখেন আমরা স্পাইরোমেট্রি করে মেইনলি যেটা মাপি সেটাকে বলা হয় হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এখানে যে কথা বলা হয় একটা বড় করে বুক ফুলে শ্বাস নেন, নিয়ে এই মেশিনের উপর বড় করে যত পারেন আপনি ফু দেন, জোরে ফু দেন। তাহলে বুক ফুলে শ্বাস নিলাম মানে তার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইউজ করলাম, জোরে ফু দিলাম মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইউজ করলাম। ইন বিটুইন কে ছিল? ইন বিটুইন ছিল আমাদের টাইডাল ভলিউম। এই তিনটা মিলে তৈরি হয় আমার ভাইটাল ক্যাপাসিটি। এখন দেখেন এখানে 3টা ভলিউম আছে, শুধু একজন বাদে, সে কে? সে হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তাহলে ভাইটাল ক্যাপাসিটির সাথে রেসিডুয়াল ভলিউম যোগ করলে যা পাবো সেটাকে বলা হয় টোটাল লাং ক্যাপাসিটি। 4টা ক্যাপাসিটি শিখলাম। 1 নম্বর ছিল হচ্ছে আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি, যার ভিতরে ছিল হচ্ছে আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল ভলিউম। এরপরে ছিল ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, যার ভিতরে ছিল হচ্ছে আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম। বাদ বাকি 2টা শিখলাম, ভাইটাল ক্যাপাসিটি এবং টোটাল লাং ক্যাপাসিটি। এখান থেকে পরীক্ষায় আরেক ধরনের কোশ্চেন আসে, সেটা হচ্ছে স্পাইরোমিটার দ্বারা আমরা কি মাপতে পারি, কি মাপতে পারি না। উত্তর হচ্ছে কি মাপতে পারি না এটা আমরা শিখবো। এক কথায় রেসিডুয়াল ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম রিলেটেড যে সকল ভলিউম বা ক্যাপাসিটি আছে সেগুলো মাপতে পারি না। তাহলে কাকে মাপতে পারি না? 1, রেসিডুয়াল ভলিউমকে মাপতে পারি না। রেসিডুয়াল ভলিউম রিলেটেড আর একটা ভলিউম রয়েছে, সেটা হচ্ছে ক্লোজিং ভলিউম, তাকে মাপতে পারি না। 3, যে সকল ক্যাপাসিটির মধ্যে রেসিডুয়াল ভলিউম আছে, এই যে দেখেন ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির মধ্যে রেসিডুয়াল ভলিউম আছে, তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিকে আমরা মাপতে পারবো না। 4 নম্বর দেখেন এই যে টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে রেসিডুয়াল ভলিউম আছে, সো আমরা টোটাল লাং ক্যাপাসিটি এটা মাপতে পারবো না। স্পাইরোমেট্রি করে কি মাপতে পারি, কি মাপতে পারি না, যে কথাগুলো আছে 42 নাম্বার পেজের নিচের দিকে, এটা 3টা স্টার দিব এবং এই অংশটুকু আমরা শিখবো যে স্পাইরোমেট্রি করে আমরা এই অংশগুলোকে মাপতে পারি না। এর মাধ্যমে আমাদের 42 নাম্বার পেজ এবং 43 নাম্বার পেজের উপরে অংশটুকু পড়া শেষ। দেখেন একবার পরীক্ষা কোশ্চেন আসছে, ইন অ্যান নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল টোটাল লাং ক্যাপাসিটি অফ 6 লিটার, টোটাল 6 লিটার ক্যাপাসিটির মধ্যে কোনটা কত এভাবে দেওয়া আছে, যেটা আমরা এই ছবিগুলো থেকে জানতে পারি কোন ক্যাপাসিটি কত, কোন ভলিউম কত। আমরা ইন ডিটেইল জানলাম, আমরা ছবি দেখে দেখে শিখলাম। এখন একবার রিডিং পড়লেই এই টাইপের যত কোশ্চেনই দিক না কেন আমরা ইনশাল্লাহ ইজিলি পারবো। এরপরে দেখেন টাইডাল ভলিউম কি, এইভাবে কোশ্চেন আসছে, অর্থাৎ টাইডাল ভলিউমের
ডেফিনেশন থেকে, যেটা আমরা ওই বক্স থেকে পেরে যাব। স্পাইরোমেট্রির এই ছবিটা 42 নাম্বার পেজে আছে, ওইখান থেকে আমরা শিখবো যে স্পাইরোমেট্রি করে আমরা কি কি মাপতে পারি না, সেই অংশটুকু। চলে আসেন ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি অংশটা কিছুটা অংশ আমরা পড়ে ফেলেছি, যে ভাইটাল ক্যাপাসিটি মানে কি। এখানে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, একটা থাকে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর থাকে হচ্ছে টাইডাল ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত? 3000। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত? 1100। টাইডাল ভলিউম কত? 500। সব মিলে যোগ করলে কত আসে? 4600 ml। দেখেন, তাহলে আমাদের ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 4600 ml। এটা বলা হয় একটা অ্যাডাল্ট মেইলের ক্ষেত্রে ভাইটাল ক্যাপাসিটি 4600 ml। দুইটা বিশেষণ অ্যাড করলাম, একটা অ্যাডাল্ট একটা মেল। তার মানে হচ্ছে যদি বাচ্চা বা বয়স্ক হয় তাহলে চেঞ্জ হইতে পারে, যদি ফিমেল হয় তাহলে চেঞ্জ হইতে পারে। দেখেন, একটা ফিমেইলে সাধারণত 20 থেকে 25% কম হয় ভাইটাল ক্যাপাসিটি। কেন কম হয়? তার তিনটা কারণ। এক নাম্বার, লেস সারফেস এরিয়া, শর্ট থোরাসিক কেস এবং লেস মাসকুলার স্ট্রেংথ, এগুলোর জন্য হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি কমে। এখন আমরা যখন ডেড স্পেস পড়লাম তখন কিন্তু বলেছিলাম আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, উঠে দাঁড়ান, যাই করেন না কেন ডেড স্পেস ফিক্সড। ভাইটাল ক্যাপাসিটির ক্ষেত্রে ডেড স্পেস কিন্তু এক এক সময় এক এক রকম হয়। যখন আপনি শুয়ে আছেন তখন দেখেন আপনি বড় করে শ্বাস নিতে পারতেছেন না, ডায়াফ্রাম নিচের দিকে নামাইতে পারতেছেন না, তখন ভাইটাল ক্যাপাসিটি সবচেয়ে কম। উঠে দাঁড়াইছেন, ভাইটাল ক্যাপাসিটি বাড়বে। চেয়ারে যখন হেলান দিয়ে বসবেন, ভাইটাল ক্যাপাসিটি ওই সময় হাইস্ট। এই পোশ্চারের সাথে সাথে কি চেঞ্জ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেন আরো ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন যেখানে আপনার ভাইটাল ক্যাপাসিটি কমে, সেটা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কি বড় করে শ্বাস নিতে পারতেছেন না, কারণ শ্বাস নিলেন নিচে এসে বসে আছে হচ্ছে আপনার ইউটেরাস, সো ভাইটাল ক্যাপাসিটি কমবে। ভাইটাল ক্যাপাসিটি বাড়তে পারে এমন কন্ডিশন হচ্ছে ফিজিক্যাল ট্রেনার বা এক্সারসাইজ। এই ক্ষেত্রে এইটা ছাড়া আর একটা কথা মনে রাখবেন, যত ধরনের লাং ডিজিজ, লাংকে ইনভলভ করছে যে কোনো ধরনের ডিজিজ যদি হয় ভাইটাল ক্যাপাসিটি কমবে। লাংকে ইনভলভ করেছে যে কোনো ধরনের ডিজিজ যদি হয় ভাইটাল ক্যাপাসিটি কেমন হবে? কমবে। সো সব ধরনের লাং ডিজিজে ভাইটাল ক্যাপাসিটি কমে। ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি একবার রিডিং দিবেন জাস্ট। এর পরের পেজ যেটা আছে 44 নাম্বার পেজে এফিভিয়ন এর কথা বলা আছে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড এর মানে কি? দেখেন, ভাইটাল ক্যাপাসিটির থিমটা কি ছিল? বড় করে শ্বাস নিলেন, নিয়ে বেশি সময় ধরে বা বড় করে বা জোরে করে ফু দিলেন। এই যে ফু দিচ্ছেন, প্রথম সেকেন্ডে আপনি যে পরিমাণ বাতাস বের করতে পারলেন সেটাকে বলা হয় ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। নর্মালি আমাদের ভাইটাল ক্যাপাসিটি কত? 4600 ml। এর 80% অর্থাৎ 3600 ml সাধারণত আমরা প্রথম সেকেন্ডে বের করতে পারি। এফিভিয়নটা কেন এত গুরুত্বপূর্ণ আমরা একটু পরে দুই ধরনের লাং ডিজিজ শিখবো, একটা অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ, একটা রেস্ট্রিকটিভ এয়ার ডিজিজ। এই অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজে অবস্ট্রাকশনের জন্য আমাদের ভাইটাল ক্যাপাসিটি বেশ কমে, তার জন্য অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের ডায়াগনস্টিক টুল হচ্ছে এফিভিয়ন। এফিভিয়ন বেশ কমে গেছে মানে বুঝি হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ। ভাইটাল ক্যাপাসিটি কমে গেছে, রেস্ট্রিকটিভ এয়ার ডিজিজ। আমরা এটা আরেকটু পরেই পাবো এগুলো সব। আপনি একজন বড় ডেন্টাল সার্জন হবেন, আপনার এই জিনিসগুলো শেখার দরকার কেন? অবশ্যই দরকার আছে, কারণ আপনি যখন একটা বড় সার্জন হবেন আপনার পেশেন্টের লাং ফাংশন ঠিক আছে কিনা এটা দেখতে হবে। কারণ এটা যদি না দেখে আপনি পাঠান এবং যদি তাকে অ্যানেস্থেসিয়া দেন, আলটিমেটলি পেশেন্ট রিকভার নাও করতে পারে। সো এই ক্ষেত্রে আপনি যখন তার করবেন, লাং ফাংশন দেখবেন, আপনি যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে স্পাইরোমেট্রি করেন। স্পাইরোমেট্রিতে এই অংশটুকু দেখা দরকার যে তার এফিভিয়ন এবং এফভিসি রেশিওটা কেমন, এই রেশিওটা জানা দরকার। রেশিওটা হচ্ছে 70 থেকে 85%। আমাদের 44 নাম্বার পেজের নিচের দিকে ইম্পর্টেন্স অফ এফিভিয়ন যেটা, এটা দুইটা স্টার দ্বারা পড়বো এবং এটা লাস্টের লাইনটা পড়বো যে এফিভিয়ন ইজ মোর সেন্সিটিভ ইন্ডেক্স দেন ভাইটাল ক্যাপাসিটি। এফিভিয়ন ইজ মোর সেন্সিটিভ ইন্ডেক্স দেন ভাইটাল ক্যাপাসিটি। কোশ্চেন আসছে দেখেন, রেসিডাল ভলিউম ইজ কি? আমরা বলেছিলাম একটা ফোর্সফুল এক্সপ্রেশনের পরে যে পরিমাণ বাতাস থাকে সেটাই হচ্ছে রেসিডাল ভলিউম। ইট ইজ ট্রু। গ্রেটার ইন সিওপিডি দেন নর্মাল পারসন। আমরা পড়ি না, একটু পরেই দেখবো যে সিওপিডিতে কিভাবে রেসিডাল ভলিউম বাড়ে। সো ইট ইজ ফলস, সরি ইট ইজ ট্রু, কারণ হচ্ছে সিওপিডিতে আমাদের রেসিডাল ভলিউম বাড়ে, নর্মাল পারসন হচ্ছে একটু পরে দেখবো আমরা এটা। 1200 ml ইন ইয়াং অ্যাডাল্ট, ইট ইজ ট্রু। ডিরেক্টলি মেজার্ড বাই স্পাইরোমিটার, আমরা দেখেছি স্পাইরোমিটার দ্বারা চারটা জিনিস মাপতে পারি না, তার মধ্যে প্রথমে ছিল রেসিডাল ভলিউম, তার জন্য এটা ফলস। স্মলার ইন দ্য ওল্ড দ্যান ইয়াং, আমরা একটু পরেই দেখবো
ওল্ড এজে আমাদের লাংয়ের কি কি চেঞ্জ হয়, তখনই আমরা দেখব যে আমাদের রেসিডুয়াল ভলিউম, যেটা রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে বাড়ে। এখানে বলেছে স্মলার ইন ওল্ড দেন দ্য ইয়াং, তার জন্য এটা ফলস। মোস্ট কমন ইন্ডেক্স ফর পালমোনারি ফাংশন কি যদি বলা হয়, তাহলে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, এফভিসি, যেটা ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। যদি বলা হয় যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের জন্য মোস্ট কমন কোনটা বা কোনটা ডায়াগনস্টিক টুল, উত্তর কি হবে? উত্তর তখন হবে হচ্ছে FEV1। এখন আমরা আগামী 3 মিনিটে 2টা টপিক পড়ে ফেলবো, 2টা টপিকই 3টা করে স্টার, এবং এটাকে আমরা রুল অফ 3 দ্বারা পড়বো। প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে রেসপিরেটরি ফাংশন ইন ওল্ড এজ। রুল অফ 3 মানে কি? রুল অফ 3 মানে হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে দেখবেন আমাদের সবকিছুর কর্মক্ষমতা কমতে থাকে। আমাদের যত বয়স বাড়ে, যত আমরা ওল্ড এজের দিকে যাই, আমাদের লাংয়ের সব ফাংশনও কমবে, শুধু 3টা প্যারামিটার বাদে। কি কি? 1 নাম্বার রেসিডুয়াল ভলিউম, 2 নাম্বার ক্লোজিং ভলিউম, 3 নাম্বার ভেন্টিলেশন, পারফিউশন, মিসম্যাচ। সো বয়স বাড়ার সাথে সাথে আমাদের সবকিছু, লাংয়ের সব ফাংশন কমে গেলেও এই 3টা প্যারামিটার বাড়ে। রুল অফ 3 প্রথম কথা। 2 নাম্বার কথা যেটা, যে আমরা যখন এক্সারসাইজ করি, এক্সারসাইজে দেখবেন যে আমার বডির সব ধরনের ফাংশন বেড়ে যায়, সব ধরনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো এক্সারসাইজ করলে আমাদের রেসপিরেটরি বা আমাদের শরীরের সবকিছু বেড়ে গেলেও 3টা প্যারামিটার নর্মাল থাকে। কি কি নর্মাল থাকে? এটা এইভাবে মনে রাখতে পারেন। ধরেন আপনার একটা ফ্রেন্ড, সে জিম করে আসছে বা সে এক্সারসাইজ করে আসছে, তাকে যদি এবিজি করতে দেন, এবিজি রিপোর্ট নর্মাল। এবিজিতে আমরা কি দেখি? এবিজিতে দেখি হচ্ছে আমরা পিএইচ দেখি, এবিজিতে আমরা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখি, এবিজিতে আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেখি, এগুলা নর্মাল থাকবে। তাহলে দেখেন এই যে 3টা কথা, আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ, এই 3টা প্যারামিটার নর্মাল থাকে, বাদ বাকি সবকিছু বেড়ে যায়। তাহলে আমরা আবার একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি। আমাদের 3 মিনিট শেষ হতে আরো কিছু সময় বাকি। দেখেন বয়স বাড়ার সাথে সাথে সব কমে যায়, 3টা প্যারামিটার বাড়ে। কি কি? 1 নাম্বার রেসিডুয়াল ভলিউম, 2 নাম্বার ক্লোজিং ভলিউম, 3 নাম্বার ভেন্টিলেশন, পারফিউশন, মিসম্যাচ। রুল অফ 3 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে আপনার এক্সারসাইজের সময় আপনার সব কিছু বেড়ে যায়, শুধু 3টা প্যারামিটার নর্মাল থাকে। কি কি? 1 নাম্বার পিএইচ, 2 নাম্বার আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, 3 নাম্বার আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এই 3টা প্যারামিটার নর্মাল, বাদ বাকি সব বেড়ে যায়। এখন দেখেন এইভাবে পরীক্ষা কোশ্চেন আসে, ইন ওল্ডার এজ দেয়ার ইজ ডিক্রিজ ইন, মানে কি সব কমে যাবে। ওই 3টা যদি পাই, ওই 3টা ফলস হবে। দেখেন রেসিডুয়াল ভলিউম বাড়ে, তার জন্য এটা ফলস। ক্লোজিং ভলিউম বাড়ে, তার জন্য এটা ফলস। যদি এখানে ভেন্টিলেশন, পারফিউশন, মিসম্যাচ থাকতো, ওটা ফলস হইতো। সো কি কি কমে যায়? উত্তর কি? সবই কমে, 3টা প্যারামিটার বাদে। লাং ফাংশন টেস্ট আমাদের এই পেজে রয়েছে, জাস্ট একবার রিডিং দিব, খুব বেশি দরকার নাই। যেটা দরকার আছে সেটা হচ্ছে 47 নাম্বার পেজে, অবস্ট্রাকটিভ ভার্সেস রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। অবস্ট্রাকটিভ ভার্সেস রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ, এটা আমাদের এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের এসবি এর জন্য ইম্পর্টেন্ট। আগে দেখি কি কি পরীক্ষার জন্য আসে বা কি কি দরকার। সেটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, এটার এক্সাম্পল গুলা, রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ, এটার এক্সাম্পল গুলা। এই এক্সাম্পল গুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এক্সাম্পল হচ্ছে মেইনলি আমরা 3টা মনে রাখবো। 1 নাম্বার অ্যাজমা, 2 নাম্বার সিওপিডি, 3 নাম্বার মনে রাখবো ব্রঙ্কিয়াকটিসিস। অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়াকটিসিস, এই 3টা মনে রাখবো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। তাহলে যদি পরীক্ষায় এসবি এর সিনারিও আসে, তাহলে এই 3টা ডিজিজের সিনারিও দিতে পারে। অ্যাজমা বলতে পারে যে তার ছোটবেলা থেকেই ধুলাবালিতে গেলে শ্বাসকষ্ট হয়, এরকম টাইপের বলতে পারে। সিওপিডি বলবে যে সে চেইন স্মোকার, 20-30 বছর ধরে স্মোক করে, 20 ইয়ারের উপরে, এখন আসছে সে কফ, স্পুটাম প্রোডাকশন নিয়ে, ফিভার নিয়ে, শর্টনেস অফ ব্রেথ নিয়ে, সিওপিডি। ব্রঙ্কিয়াকটিসিস সে বলতে পারে যে তার রিসেন্টলি হয়তো টিবি হয়েছে, সে এখন আসছে হচ্ছে প্রফিউজ ফাউল স্মেলিং স্পুটাম নিয়ে, ব্রঙ্কিয়াকটিসিস। এই টাইপের যে কোনো একটা সিনারিও দিয়ে যেটা চাইতে পারে সেটা হচ্ছে এই প্যারামিটার গুলা। এই প্যারামিটার গুলো আপনাকে পরীক্ষার হলে চাইতে পারে, অথবা যে কোনো একটা প্যারামিটার দিয়ে ডিজিজ চাইতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে কোশ্চেন করার ক্ষেত্র 2টা, এক হচ্ছে ডিজিজ দিয়ে প্যারামিটার চাওয়া, অথবা প্যারামিটার দিয়ে ডিজিজ চাওয়া। তাহলে এগুলা কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসটা আমরা শিখতে পারলে হয়ে যাবে। আমরা 2টা ডিজিজের কথা দেখলাম, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ। আমরা একটু আগে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বা এফভিসি। সেটা যে কোনো ধরনের লাং ডিজিজে কম, অবস্ট্রাকটিভেও কম, রেস্ট্রিকটিভেও
কম। আমরা কি বলেছিলাম, রেস্ট্রিকটিভ আর ডায়াগনস্টিক টুল হচ্ছে ভিসি। বা এখানে আরেকটা আরো সহজভাবে এইভাবে মনে রাখতে পারেন যে এই রেস্ট্রিকটিভে ভাইটাল ক্যাপাসিটি কম, এটা অল্প কমতে পারে, বেশিও কমতে পারে। ধরেন এখানে যে ফাইব্রোসিস, এটা যদি অল্প ফাইব্রোসিস হয় তাহলে অল্প কম, যদি বেশি ফাইব্রোসিস হয় তাহলে ভাইটাল ক্যাপাসিটি বেশি কম। এখন আমি আপনাদের চিন্তা করতে বলবো যে আপনারা দুটা ঘরের কথা চিন্তা করেন। আপনি যে ঘরে আছেন, এই ঘরের ধরেন ঘরটা বেশ ভালো, ঘরটা গোছানো, কিন্তু ঘরের দরজায় একদিকে 5 জন দাঁড়ানো, অন্যদিকে 5 জন দাঁড়ানো, মানে দরজাটা ক্রাউডি। আপনার ঘরটা হচ্ছে অবস্ট্রাকটিভের ঘর। পাশের যে ঘরটা আছে ওটা একটু স্টোর রুম টাইপের, ওখানে দরজাটা খোলা আছে কিন্তু ঘরের অল টল ভালো না, চেয়ার টেবিল স্তূপ করে রাখা, ওইখানে ফাইব্রোসিস হয়, হচ্ছে রেস্ট্রিকটিভের ঘর। এখন আমাদের এফিভিয়নের কনসেপ্ট কি ছিল? এফিভিয়নের কনসেপ্টে অনেকটা এরকম যে এই দুইটা ঘরেরই ধরেন ক্ষমতা আছে, সে ধাক্কা দিয়ে ভিতরে মানুষ বের করে দিতে পারবে। দুইটা ঘরে ধরেন 10 জন করে মানুষ আছে, প্রথম ধাক্কায় যে পরিমাণ বা যে মানুষটা বের করবে সেটা হচ্ছে এফিভিয়ন। এখন বলেন তো প্রথম ধাক্কায় কোন ঘর থেকে বেশি মানুষ বের হয়? হ্যাঁ, আপনি ঠিকটাই ধরেছেন, ডেফিনেটলি রেস্ট্রিকটিভের ঘর থেকে। কারণ কি, অবস্ট্রাকটিভের ঘর ধাক্কা দিল, এই যে দরজার এখানে ক্রাউডি, সেখানে গিয়ে আলটিমেটলি ধাক্কা খেয়ে ব্যাকফ্লো করবে, করলো। অন দ্য আদার হ্যান্ড রেস্ট্রিকটিভের ঘর, সে যতটুকুই ধাক্কা দেয় না কেন এদিক দিয়ে বের হয়ে চলে যায়। সো এই যে ধাক্কা দেওয়ার বিষয়টা, এটাকে আমরা কি বললাম? এফিভিয়ন, ফোর্স এক্সপ্লোরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। অবস্ট্রাকটিভের ক্ষেত্রে এফিভিয়ন অনেক কমে যায়। অন দ্য আদার হ্যান্ড রেস্ট্রিকটিভের ক্ষেত্রে এফিভিয়ন অল্প কমে। আমি কি বলেছিলাম যে আপনি বড় সার্জন হবেন, আপনার যেটা দেখা দরকার সেটা হচ্ছে রেশিওটা। তাহলে রেশিওটা কিভাবে আসে দেখেন, ঐকিক নিয়মে কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে রেশিও কেমন? অবস্ট্রাকটিভের ক্ষেত্রে কম। রেস্ট্রিকটিভের ক্ষেত্রে যদি এমন হইতো যে অল্প পরিমাণ কমছে, তাহলে দুইটা মিলে রেশিওটা নর্মাল হইতে পারতো। যদি বেশি পরিমাণ কমে তাহলে রেশিওটা বেড়ে যায়। আমরা রেশিওটা কত দেখেছিলাম? রেশিওটা ছিল হচ্ছে 70 থেকে 85। খেয়াল করে দেখেন, এটা কিন্তু 100 না, 70 থেকে 85। তাহলে যদি 70%-এর নিচে নেমে যায়, ইট উইল বি ডেফিনেটলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। যদি 85%-এর উপরে যায়, ইট ক্যান বি এ কেস অফ রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। দেখেন এই যে এফিভিয়ন, আমরা প্রথমে দেখেছিলাম কি ভাইটাল ক্যাপাসিটি, এখানে অ্যাজমা একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, ক্রনিক ব্রঙ্কাইটিস অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, এমফাইসেমা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, পালমোনারি ফাইব্রোসিস রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। তাহলে দেখেন ভাইটাল ক্যাপাসিটি যে কোনো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে কম এবং রেস্ট্রিকটিভে বেশি কম। এফিভিয়ন অবস্ট্রাকটিভে বেশি কম, রেস্ট্রিকটিভে অল্প কম। আলটিমেটলি রেশিও কি? অবস্ট্রাকটিভে কম এবং রেস্ট্রিকটিভে নর্মাল অথবা বেড়ে যেতে পারে, যে জিনিসটা আমরা এখানে দেখলাম। এখন আরেকটা বিষয় দেখবেন যে সিওপিডির যে পেশেন্ট গুলা, তারা কিন্তু মুখটাকে পার্সের মুখের মতো করে পার্সলি ব্রিদিং করতে থাকে। কেন করে? কারণ হচ্ছে এই যে প্রত্যেক ধাক্কায় সে যে বের করতে পারতেছে না বাতাস, সেই বাতাসটা কিন্তু এর ভিতরে এসে জমা হয়ে যায়, এয়ার ট্র্যাপিং হয়। এখন আমরা জানি যে আমাদের প্রত্যেকটা লাঙের ভিতরে কিছু বাতাস রয়ে যায়, কিছু বাতাস অবশিষ্ট থাকে। এই যে অবশিষ্ট থাকা বাতাস, এটাকে আমরা কি বলি? রেসিডুয়াল ভলিউম। এক্সট্রা করে যে এয়ার ট্র্যাপিং হচ্ছে, তার জন্য সিওপিডিতে আমাদের রেসিডুয়াল ভলিউম বেড়ে যায় এবং রেসিডুয়াল ভলিউম রিলেটেড যে সকল ক্যাপাসিটি ছিল সেগুলো বেড়ে যাবে। রেসিডুয়াল ভলিউম রিলেটেড ক্যাপাসিটি কে ছিল? টোটাল লাং ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে দেখেন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে রেসিডুয়াল ভলিউম বাড়ে এবং রেসিডুয়াল ভলিউম রিলেটেড যে সকল ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি গুলা বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ দেখেন লাংটাই ছোট হয়ে গেছে, যত ধরনের ভলিউম, যত ধরনের ক্যাপাসিটি সব কমে গেছে। এই যে দেখেন এখানে যত ধরনের ভলিউম, যত ধরনের ক্যাপাসিটি সব কমে যায়। সো এটা যদি আমাদের পরীক্ষার হলে মনে রাখতে কষ্ট হয়, আমরা এরকম একটা সূত্র মনে রাখতে পারি, আর এবং আর ফর রেস্ট্রিকটিভ, আর ফর রেশিও। যে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজে যত যা আছে সব কমে যাবে, একজন বাড়তে পারে, সে কে? রেশিও। এখানে দেখেন রেসিডুয়াল ভলিউমের কথা বলছিলাম, রেসিডুয়াল ভলিউম অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে বাড়ে এবং এই রিলেটেড ক্যাপাসিটি যেটা টোটাল লাং ক্যাপাসিটি, এটাও বাড়ে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ফিগার, দিস এক্সাম্পল অ্যান্ড দিস আর দ্য প্যারামিটার্স। আপনি যদি এগুলো জানেন, এখন পরীক্ষা যেভাবে কোশ্চেন আসুন না কেন আপনি পারবেন। তখন আপনাকে পরীক্ষা কোশ্চেন গুলো দেবে একটু পেঁচানোর টাইপ, একটু ঘোরানোর টাইপ। দেখেন বলছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ ইজ সিমিলার টু রেস্ট্রিকটিভ লাং ডিজিজ ইন দ্যাট ইফ রিডিউস। মানে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভের মধ্যে সিমিলারিটি আছে, এমন কি কি কমে। সো দেখেন আমরা ধরে নিলাম এই সাইডটা অবস্ট্রাকটিভ, এই সাইডটা রেস্ট্রিকটিভ। ভাইটাল ক্যাপাসিটি
ভাইটাল ক্যাপাসিটি কি হয়? রেস্ট্রিকটিভে বেশি কমে, অবস্ট্রাকটিভে অল্প কমে, আলটিমেটলি কি কমে তো, সো ইট ইজ ট্রু। FeV1 অবস্ট্রাকটিভে বেশি কমে, রেস্ট্রিকটিভে অল্প কমে, আলটিমেটলি কমে তো, সো ইট ইজ ট্রু। রেশিও অবস্ট্রাকটিভে কমে, রেস্ট্রিকটিভে বাড়ে, সো ইট ইজ ফলস। রেসিডুয়াল ভলিউম অবস্ট্রাকটিভে বাড়ে, রেস্ট্রিকটিভে কমে, সো ইট ইজ অলসো ফলস। PEFR পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এটা আমরা পড়ি নাই কিন্তু এটা আমাদের পড়ার মাঝে ছিল। এই যে দেখেন PEFR অবস্ট্রাকটিভে কমে, রেস্ট্রিকটিভের কথা এভাবে বলা নেই, সো আলটিমেটলি PEFRটা আমরা এই জন্য ফলস দিলাম। সো এইভাবে যত ধরনের কোশ্চেনই আসুক না কেন, এখন আশা করি যে আপনারা পারবেন। এরপরে 47 নাম্বার পেজে আরো একটি অংশ রয়েছে, যে অংশটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রিসেন্টলি পরীক্ষা কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে লাং কমপ্লায়েন্স। আমরা যদি জাস্ট এখান থেকে একটু রিডিং পড়ি, আমরা হয়তো একটা কনসেপ্ট নিতে পারবো, কিন্তু পরীক্ষার হলে মনে রাখার জন্য এই কনসেপ্ট বা এই কথাগুলো মনে রাখাটা একটু টাফ হয়ে যেতে পারে। তার জন্য আমরা যেটা করব, আমরা বলছি যে কোনো কিছুকে আমরা একটা সিম্পল কনসেপ্টে নিয়ে আসবো।